হ্যালো, আমি আজকে রুমের পক্ষ থেকে আমাদের পাওয়া আসলে ১ম গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। যিনি গল্পটা পাঠিয়েছেন তিনি অ্যানোনিমাস থাকতে চান। আমি তার ইচ্ছার প্রতি রেসপেক্ট জানিয়ে তার নাম, ঠিকানা কোনো কিছুই প্রকাশ করব না। আমি শুধু তার লেখা গল্পটা আপনাদেরকে পড়ে শোনাবো। আ গল্পটার পরে আপনারা আপনাদের মতামত দিতে পারেন এবং আ আ তবে আমি আশা করব যে আপনাদের মতামতগুলো খুবই রেসপেক্টফুল হবে একজন আরেকজনের ব্যাপারে। তো আমি আপনার গল্পটা পড়ি। আমি জানি না এটা কবে শুরু হয়েছিল কিংবা কিভাবে শুরু হয়েছিল। তবে হয়তোবা এটা আমার বিয়ের পরপরই, বিয়ের কয়েকদিনের পরেই আসলে আমি বুঝতে পারি যে উনি আমার কথা বলাটা পছন্দ করেন না। এর আগে আসলে আমি কখনো বুঝিনি যে একজন মানুষ কিভাবে ধীরে, ধীরে আরেকজনের কণ্ঠ স্তব্ধ করে দিতে পারে এতটা নিখুঁতভাবে, এতটা নীরবে। আমার যখন বিয়ে হয় তখন আমাদের সম্পর্কটা অনেক ভালো ছিল। আমরা হাসতাম, আমরা গল্প করতাম। আমি ভাবতাম যে আমি অনেক ভাগ্যবান যে আমি এমন একজন মানুষকে পেয়েছি যে আমার সব কথা শোনে, আমার সব কথার উত্তর দেয়। কিন্তু ধীরে, ধীরে বুঝলাম যে সে আমার উপস্থিতি চায়, কিন্তু সে আমার কণ্ঠ চায় না, সে আমার নীরবতা চায়। আমার কণ্ঠ, আমার কথা তার সহ্য হয় না। আ সে আস্তে, আস্তে প্রতিটা কথাই আমাকে বলা শুরু করলো যে, তুমি অনেক বেশি কথা বলো, তুমি অনেক ড্রামাটিক, তুমি আ বোঝো না কোন জায়গায় কোন কথা বলতে হয়।" আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিতে পারি। একদিন আমরা গাড়িতে করে এক জায়গায় যাচ্ছিলাম। কিন্তু তার আগে আমরা আসলে একটা পার্টিতে ছিলাম, যে জায়গায় সে আসলে সবার সামনে বলে বসলো যে, "আরে ওর কথা শোনো না, ও কি বলে ও নিজেই জানে না।" আমি খুবই লজ্জা পেয়েছিলাম এবং আমি খুবই অপমানিত বোধ করেছিলাম। তো আমি গাড়িতে আসতে, আসতে হালকা গলায় বললাম যে, "তুমি যেভাবে কথা বললে আমার কিন্তু আসলে খারাপ লেগেছে।" সে স্টিয়ারিং ধরে রেখেই বলল যে, "চুপ করো, তুমি সবসময় কোনো না কোনো সমস্যা বের করো। আর তুমি নিজে জানো না যে কোথায় কী কথা বলতে হয়, সেজন্য তোমার কোনো জায়গায় কথা না বলাই ভালো।" সেই মুহূর্তে আমার মনে হলো যে আমার অনুভূতিগুলো যেন গলার ভিতরে আটকে মরে যাচ্ছে। আমি জানালার বাইরে তাকিয়েছিলাম এবং আমি সত্যি, সত্যি জানালার বাইরে তাকিয়ে অনেকক্ষণ কান্না করেছিলাম। এর পরের ঘটনাটা আমি একবার বলি যে একদিন উনার মা আমাকে একটা কথায় কষ্ট দিয়েছিলেন। তো সন্ধ্যায় সাহস করে উনাকে বললাম যে, "তোমার মা আজকে আমাকে এই কথা বলেছেন।" সে সাথে, সাথে আমাকে থামিয়ে দিয়ে বলল, "চুপ, আমার পরিবারের বিরুদ্ধে কোনো কথা বলবা না।" কিন্তু আমি কাউকে অপমান করছিলাম না। শুধু বলতে চেয়েছিলাম যে আমি আঘাত পেয়েছি। কিন্তু আমার আঘাতও তার কাছে খুবই অপ্রাসঙ্গিক মনে হলো। একদিন বন্ধুদের সামনে সে আ আ একটা গল্প প্রসঙ্গে একজন আমাকে জিজ্ঞেস করলেন যে, আ আ "তুমি কেমন আছো?" আমি বেশ কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে অনেক টেনশনে ছিলাম। তো আমি আসলে সেই বান্ধবীটার সাথে আমার কথাটা শেয়ার করতে চেয়েছিলাম। কিন্তু সেই মুহূর্তে সে টেবিলের নিচে হাত দিয়ে আমার হাঁটুতে চিমকি দিয়ে বলল কানের কাছে এসে যে, "তুমি কথা বলো না। তুমি কি বলতে কি বলে ফেলবে। তুমি একেবারেই কথা বলো না। চুপ করো।" সবার সামনে আমার কণ্ঠটাই যেন অদৃশ্য হয়ে গেল। আমার চোখ মুখ লাল হয়ে উঠেছিল, কিন্তু আমি কিছুই বলতে পারিনি। এর পরের ঘটনা যেদিন আসলে আমাকে ভেঙে টুকরো, টুকরো করে দিয়েছিল। দেশে আমার মা খুব অসুস্থ ছিলেন। আমি মায়ের সাথে কথা বলার পরে অনেক কাঁদছিলাম বেডরুমে শুয়ে। সে অফিস থেকে ফিরে বেডরুমে এসেই টিভির সাউন্ডটা জোরে করে দিয়ে বলল, "তোমার যদি এখন ড্রামা করার ইচ্ছা থাকে প্লিজ লিভিং রুমে যেয়ে ড্রামা করো। আমি অনেক ক্লান্ত।" আমি খুব অবাক হয়েছিলাম। আমি ভেবেছিলাম আমার মা অসুস্থ। উনি হয়তো আমার সাথে একটু সহানুভূতির সাথে কথা বলবেন। উনি হয়তো আমাকে একটু বুঝবেন। তা না করে ও আমাকে বলল, "তুমি ড্রয়িং রুমে যেয়ে কান্না করো।" আমি ওয়াশরুমে যেয়ে আসলে অনেকক্ষণ কান্না করেছিলাম। এরপরে বের হয়ে আসলাম। ওর সাথে স্বাভাবিক বাসায় বসে টিভি দেখলাম, ডিনার করলাম, সবই করলাম। কিন্তু কিন্তু চোখের পানি মুছলাম, কিন্তু ভিতরের ব্যথাটা কোথায় রাখবো? আমি যেকোনো প্রসঙ্গে কথা বলতে গেলেই হয়তো বলে উঠত, "তুমি বুঝো না।" আমি যদি আমার অফিসের ব্যাপারেও কোনো কিছু বলতে আসতাম, সে বলত, "তোমার অফিসের কথা আমি শুনতে চাই না। প্লিজ, আমি নিজের অফিস নিয়ে অনেক ব্যস্ত থাকি। তোমার এসব প্যানপ্যানি আমার ভালো লাগে না।" তো আবার কথা বলার আগেই আমার বলতে হতো, "তুমি চুপ করো, তুমি চুপ করো।" একটা দিন আসতে, আসতে আমার কাছে মনে হয় শুরু হলো আমার দিন, আমার গল্প, আমার অনুভূতি সবই তার কাছে নয়েজ হয়ে দাঁড়ালো। চূড়ান্ত উপলব্ধি কী জানেন? একদিন এভাবে যেতে, যেতে আমি বুঝতেই পারিনি যে কবে আমি আমার বাসাতেই ফিসফিস করে কথা বলতে শুরু করে দিয়েছি। আমি আগের মতো আর জোরে হাসতেও পারি না, কারণ ভয় পেতাম, ভাবতাম সে রেগে যাবে। একদিন বাথরুমের আয়নায় দাঁড়িয়ে নিজের মুখ দেখে মনে হলো আমি আর আগের সেই নেই। আমি এমন এক সংস্করণে পরিণত হয়েছি যে কথা বলতেই ভয় পায়। আমার খুব নিজেকে জিজ্ঞেস করি এখন, আমি কি চিরদিন এভাবেই চুপ থেকে বাঁচব? আমার গল্প, আমার কণ্ঠ, আমার ইমোশন, আমার ফিলিংস আমি কি কাউকেই কখনো বলতে পারবো না? সত্যি, সত্যি কি আমার ফিলিংস বলাটা অনেক বড় অপরাধ?
আমি কি আমি কি সত্যি আমার নিজের কাছে এখন কথা বলতে গেলে মনে হয় যে আমি কি সত্যি ওভার ড্রামা করি? আমি কি সত্যি অনেক বেশি কথা বলে ফেলি? আমি কি সত্যিই জানি না কোথায় কি বলতে হয়? কিন্তু জানেন ব্যক্তিগত জীবনে আমি ভীষণ ক্যারিয়ার লাইফে সফল একজন মহিলা। যাকে আসলে বাসায় এমনভাবে নীরব করে রাখা হয়, এমনভাবে বলা হয় যে সে কিছুই বোঝে না, সে কিছুই জানে না এবং করতে একটা সময় আমার মধ্যে এই বিশ্বাসটাই ঢুকে গেছে। আমি এ থেকে মুক্তি চাই। আপনাদের কারো যদি কিছু বলার থাকে আমাকে একটু প্লিজ জানাবেন যে আমি এইভাবে কি থেকে মুক্তি পাবো। উনার গল্পটা এই পর্যন্তই। আমি জানি আমরা অনেকেই এর সাথে রিলেট করতে পারবো। আমার একটা কথাই বলার থাকবে আপনাকে, আপনি যদি দেখেন ভিডিওটা, অবশ্যই আপনি কথা বলবেন, অবশ্যই আপনি আপনার ইমোশন ব্যক্ত করবেন, অবশ্যই আপনার কথা বলার অধিকার আছে। কেউ আপনাকে থামিয়ে দিতে পারে না এবং নীরবতা মানে যদি শান্তি হয়, তাহলে আমার মনে হয় এই শান্তির দরকার নেই। আপনার এই শান্তি পাবার আগে আপনার নিজেরে আসলে বোঝানো দরকার যে আমি কি চাই, আমি কিভাবে চাই। তবে সত্যি আপনি আমার সাথে গল্পটা শেয়ার করেছেন, আমাদেরকে বিশ্বাস করেছেন। অনেক ধন্যবাদ।